আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাল মাহমুদ, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে। চতুর্থ অ্যাসাইনমেন্টে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় দেওয়া হয়েছে। এখানে যে অধ্যায়টা আলোচনা করা হবে সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, পরমাণুর গঠন। পরমাণুর গঠনে আমরা যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে কি, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দেখা গিয়েছে একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে। প্রশ্নটা কি দেখো, মৌল XYZ, পারমাণবিক সংখ্যা 17, 11, 6, তারপরে ভর সংখ্যা 35, 23, 14। ক, আইসোটোপ কাকে বলে? খ, পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো? গরুর ঘ, উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুর বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। ঘোড়ার গ, উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। আমরা এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সৃজনশীল প্রশ্নের প্রথমে কি বলেছে? ক, আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আসো লিখি। ক, আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? অনেকে বুঝে গেছো, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাকে পরস্পরের আইসোটোপ বলে। যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাদেরকে লিখি। উদাহরণ, আমরা জানি হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে। হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে। কি কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে আমরা কি লিখলাম দেখো? আইসোটোপ, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। উদাহরণ, হাইড্রোজেনের 3টি আইসোটোপ কি কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের বাম দিকে নিচের অংশে দেখো 1, 1, 1, এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর উপরে হলো ভর সংখ্যা। বাম দিকে উপরে দেখো, এখানে এই প্রোটিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেনের উপরে 1, এখানে 2, এখানে 3, ভর সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে পরস্পরের আইসোটোপ, ঠিক আছে? আচ্ছা,
তাহলে দেখো পারমাণবিক সংখ্যা কাকে বলে। আশা করি আইসোটোপ সবাই বুঝতে পেরেছো। তারপরে সৃজনশীল প্রশ্নের খ সলিউশন করছি। পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো? পারমাণবিক সংখ্যা আমরা খ সলিউশন করছি। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের, এটা একটা মৌল, এটা হচ্ছে তার সেন্টার, কেন্দ্রের মধ্যে কি থাকে তুমি জানো, প্রোটন আর নিউট্রন থাকে। কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যা হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা। বাইরে বিভিন্ন কক্ষপথে থাকবে ইলেকট্রন আর সেন্টারে থাকবে প্রোটন আর নিউট্রন। সেন্টারে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে দেখো কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান, কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে। উদাহরণ দেওয়া যাক। উদাহরণ মনে করো আমরা বোরন পরমাণুর কথা বলি। বোরন পরমাণু, বোরনের প্রতীক হচ্ছে বি। বোরন পরমাণুর প্রোটন সংখ্যা, বোরন পরমাণুতে প্রোটন সংখ্যা কত? বোরন পরমাণুতে প্রোটন সংখ্যা কত? 5। বোরন পরমাণুতে প্রোটন সংখ্যা 5। তাহলে বোরন পরমাণুর পারমাণবিক সংখ্যা, বোরন পরমাণুর পারমাণবিক সংখ্যা হবে 5। বোরন পরমাণুর পারমাণবিক সংখ্যা 5। ঠিক আছে, কি লিখলাম দেখো, পারমাণবিক সংখ্যা কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। উদাহরণ বোরনের প্রতীক হচ্ছে বি। বোরন পরমাণুতে প্রোটন সংখ্যা 5 হলে বোরন পরমাণুর পারমাণবিক সংখ্যা হবে 5। আর পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। একে কি দ্বারা প্রকাশ করে? একে জেড দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ক্লিয়ার? আশা করি ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো খুব ইন্টারেস্টিং একটা দিচ্ছে, উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে জেড একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 6, নিশ্চয়ই বুঝে গেছো। 6 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে কার্বন। তার ভর সংখ্যা দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা কি করব? নিউটন সংখ্যা বের করব। কি বের করব? এখানে কি এখানে জেড মৌলের পারমাণবিক সংখ্যা, এখানে জেড মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? জেড মৌলটার পারমাণবিক সংখ্যা 6। তাহলে সুতরাং মৌলটি হলো কার্বন। মৌলটি হবে কার্বন। কার্বনের প্রতীক হচ্ছে সি। কার্বনের প্রতীক কি? কার্বনের প্রতীক হচ্ছে সি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? জেড মৌলটির একটি পরমাণুতে নিউটন সংখ্যা কত এটা বের করতে হবে। তাহলে জেড মৌলটির
জেড মৌলটির একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা আমরা জানি ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ কি নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা একই বিষয়। তাহলে নিউটন সংখ্যা থেকে আমরা নিউটন সংখ্যা কীভাবে বের করব? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দাও। ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক, ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 14 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে কি হবে? 14 থেকে 6 গেলে 8। তাহলে জেড মৌলটির একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা হচ্ছে 8টি। ঠিক আছে, হবে দেখো এক্স ও ওয়াই। এক্স ওয়াই মৌল দুটি কি এটা বের করব। এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 17, ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা 17 বিশিষ্ট মৌলটি হচ্ছে কি ক্লোরিন। পারমাণবিক সংখ্যা 11 বিশিষ্ট মৌলটি হচ্ছে সোডিয়াম। তাহলে আসো এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা কত? 17। সুতরাং মৌলটি হলো ক্লোরিন। মৌলটি কি? ক্লোরিন। ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl। এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 17, তাহলে মৌলটি হবে ক্লোরিন যার প্রতীক হচ্ছে Cl। তারপর দেখো ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা 6। ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা 11। ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11। ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা 11। তাহলে কি হবে? ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, সুতরাং মৌলটি কি হবে? কেউ বলতে পারবে? হ্যাঁ, ভেরি গুড, অনেকে পেরেছ। সুতরাং মৌলটি হলো সোডিয়াম। মৌলটি কি? মৌলটি হচ্ছে সোডিয়াম, যার প্রতীক হচ্ছে Na। মৌলটি হচ্ছে সোডিয়াম যার প্রতীক হচ্ছে কি? Na। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সোডিয়াম। আমরা ক্লোরিন এবং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু লিখি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 281। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 281। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281। এখন সোডিয়াম কি করে দেখো। সোডিয়াম যে কাজটা করে এখানে, সোডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় মৌলটা কি? সোডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। নিয়নের ইলেকট্রন বিন্যাসটা লেখো। নিয়নের ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল 281। সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি 281, আর তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 28। যে সকল মৌলের লাস্ট কক্ষপথে 8টি ইলেকট্রন আছে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌলের আশেপাশের মৌলগুলো সবাই চাবে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। ঠিক আছে, এখন এই নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, এই জন্য এটা কি করবে? এই অবস্থায় স্থিতিশীলতা অর্জন করতে পারবে। এখন দেখো সোডিয়াম যদি তার লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে? নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে
পারবে। ঠিক আছে, নিয়নের ইলেকট্রন বিন্যাস সে লাভ করতে পারবে। তাহলে আসো, সোডিয়াম তার লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করবে, ফলে সে স্থিতিশীল হবে। সে কি হবে? স্থিতিশীল হবে। ওকে, তারপরে দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি হবে? 2,2,8,7। ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে কি? ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গন। তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস লেখো। আর্গনের ইলেকট্রন বিন্যাস AR 2,8,2,8,8। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,7। এখন আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি? 2,8,8। এখন ক্লোরিন যদি তার শেষ কক্ষপথে আরেকটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে সে কি করবে? তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। আর নিষ্ক্রিয় মৌলের আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করার মাধ্যমে সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। এজন্য ক্লোরিন কি করবে? এই যে সোডিয়াম যে ইলেকট্রনটা ছেড়ে দিল, সে এই ইলেকট্রনটা গ্রহণ করে ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়নে পরিণত হবে। দেখো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে? Cl আয়ন উৎপন্ন করবে। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড অ্যানায়ন উৎপন্ন করলো, আর সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম ক্যাটায়ন উৎপন্ন করলো। এই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, ক্যাটায়ন এবং অ্যানায়ন বিপরীত আধান বিশিষ্ট হওয়ায় এরা পরস্পরকে কি করবে? এরা পরস্পরকে আকর্ষণ করবে এবং আকর্ষণ করে এরা যৌগ গঠন করতে সক্ষম হবে। তাহলে আসো, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা বলে দেব উদ্দীপকের ছকে উল্লেখিত X ও Y মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, এটা এভাবে ব্যাখ্যা করে দেব। ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান থাকবে। এরা পরস্পরকে আকর্ষণ করে সোডিয়াম ক্লোরাইড। এরপরে তোমরা এগুলার ইলেকট্রন বিন্যাসগুলো ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারো। ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য ক্লাস এখানে রাখছি। আল্লাহ হাফেজ।